মেহরাত বাড়ি আসলো প্রায় 12টার দিকে। এসেই শুভ্রতার খোঁজ করতে জানতে পারল মেয়েটা তার পেয়ারি মায়ের সাথে হসপিটাল গিয়েছে। মেহরাদের কেন যেন এত মাথা গরম হলো। তবুও চুপ রইল কিক্ষণ। শান্ত শূন্য দৃষ্টিতে চেয়ে রইল মা এর দিকে কিছুক্ষণ। জাহানারা বেগম ছেলের কাছে এগিয়ে গেলেন। গিয়ে সুন্দর করে বললেন, তোর ছোট চাচি, নিজেই সেধে সাথে নিয়ে যেতে বললেন। মানা করলে আবার ফুঁসে যেত। আর এমনিতেও যা হওয়ার হয়েছে। আগে ভালোই ভালো সব ভালো হলেই হয়। সব কিছুই ঠিক করার সুযোগ দিতে হয়। মনে করো এটা হয়তো প্রথম ধাপ। মেহরাদ কিছু না বলে স্থির থাকলো কতক্ষণ। এই মহিলাকে তার ভুলেও বিশ্বাস হয় না। খানদের রক্ত ভালো হবে, এটা অবিশ্বাস্য। তার চাচু কিভাবে যে ফাঁসল। সে মা কে জিজ্ঞেস করল। কোন হসপিটালে নিয়ে গিয়েছে জানো? বাড়ির গাড়িতে গিয়েছে না? বাড়ির গাড়ি নিয়েই গিয়েছে। সেই সাথে হসপিটালের নামও জানালো। মেহরাত দেরি করল না, আবারও বেরিয়ে যেতে যেতে বলল, তোমাদের মতো জনদরদি মন আমার না মা। এই মহিলার ক্ষেত্রে তো ভুলেও না। উনাকে বিশ্বাস করা দুধ কলা দিয়ে কালসাপ পোষা সেই মামার কাছে আসছি। জাহানারা বেগম ছেলের কথায় বাকরুদ্ধ হল। ছেলেটা মনে মনে কত বিদ্বেষ রাখে। এরকম হলে শাশুড়ি জামাইয়ের মতের মিল হবে কবে? তারা চিহ্ন 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 তারা চিহ্ন। মেহরাদের গাড়ি এসে পৌঁছল হাসপাতালের সামনে। গাড়ি থেকে নেমে হসপিটালের ভিতরে রিসিপশনের মেয়েটির কাছ থেকে ঠিকানা জেনে চলে গেল 3 তলায়। সেখানে গিয়ে দেখল শুভ্রতা একা বসে বাহিরে চেয়ারে। মেহরাদ এগিয়ে যেতেই শুভ্রতা কিছুটা ভয়ে আড়ষ্ট হয়ে এলো। এমনিতেই ব্যথা তার উপর ভয় মেয়েটা জবুথবু। কিন্তু মেহরাদ তেমন কিছুই বলল না। কারণ সে এখন মনে প্রাণে বিশ্বাস করে তার ঘরে সব জনদরদি বসবাস করে। এরা মানুষের মুখোশ দেখেই গলে গলে পড়ে। আর এই আরেক মেয়ে, এই মেয়ে পারলে জান দিয়ে দেয়। এদের আর আটকানো যাবে বলেও মনে হয় না। আসলে অচেনা মানুষকে কলিজা কেটে খাইয়ে ফেলতে মন চাইবে এটাই স্বাভাবিক। এরা তো আর আসল খবর জানে না। তাই সে তপ্ত গরম শ্বাস ফেলে রাগকে উড়িয়ে দিতে চাইল। শুভ্রতার সামনে গিয়ে প্রথম কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে শুধালো, পেইন এখনো আছে? ডাক্তার দেখানো হয়েছে? তোর ওলি আউলিয়া মা কোথায়? একা কেন? উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা মেহরাদের স্বাভাবিক ঠাট্টা স্বর শুনে ভিতরের ভয় কমিয়ে এনে মুখ গুজো করল। ওলি আউলিয়া মানে কি? এভাবে কে কাউকে বলে? তবুও আস্তে করে বলল, কমেছে কিছুটা। উনি ভিতরে কি কথা যেন বলছে ডক্টরের সাথে। মেহরাদ কপালে ভাঁজ ফেলল। ফেলে জিজ্ঞেস করল, ঔষধ দেইনি? কি বলেছে? শুভ্রতা ঠোঁটে ঠোঁট চাপল। বলেছে কত কিছুই। একদম প্রাইভেট কথাবার্তা। সে কিভাবে বলবে ওনাকে এগুলো? তাই সে চুপ করেই রইল। শুধু বলল, তেমন কিছু না, ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে। একটু পরেই বের হলো রিমা খান। মেহরাদকে দেখে কিছুটা অবাকই হলো। এখানেও এসে পড়েছে। তালুকদারের ছেলেরা জান দিয়ে ভালোবাসতে পারে আর কিছু পারুক আর না পারুক। বেশ, বেশ, এ ভালোবাসা কতদিন থাকে সেও দেখবে। মেহরাদ ওনাকে দেখে কিছু বলল না। শুধু হাত বাড়িয়ে দিল প্রেসক্রিপশনের জন্য। রিমা খান দিলেন না। করিডোর ছেড়ে নিচে নেমে যাওয়া পথের দিকে হেঁটে যেতে যেতে বলল, এনেছি আমি, কিনেও আমিই দিতে পারবো। ব্যাস। মেহরাদের দমিয়ে রাখা রাগ যেন আকাশ ছুল। ভস্ম করে দেওয়া চোখে শুভ্রতার দিকে তাকালো। শুভ্রতা চেহারা চোখে মুখে আকুতি ভরে ইশারায় বুঝালো, প্লিজ প্লিজ। এখন রেগে যাবেন না। বাদ দিন। একক উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ বাদ দিবে? ভুলেও না। সে জবাব দিয়ে ছাড়বে। তবে এখন না। সে শুভ্রতাকে সাথে করে নিচে নেমে পার্কিং লটের দিকে এগিয়ে যাওয়ার আগেই আরেকটি গাড়ি এসে থামল তাদের গাড়ির একটু দূরে। মেয়র রায়হান খানের। মেহরাদের চাহনি তীক্ষ্ণ হল। সেই চাহনিতেই শুভ্রতাকে নিজের গাড়ির ভিতরে নিয়ে বসিয়ে দিল। রিমা খান এসে দেখল ভাতিজাকে। হাতে ঔষধের ছোট ব্যাগ। দেখেই খুশি হল। এই খুশি তালুকদার বাড়িতে থাকলে তার মুখে বছরান্তে দেখা যায় কি না সন্দেহ। সে কোন দিক না তাকিয়েই রায়হানের গাড়ির কাছে এগিয়ে গিয়ে বলল, এসেছিস তুই? উদ্ধৃতি চিহ্ন। এইমাত্র এলাম। এখানে কেন? শুভ্রতাকে নিয়ে এসেছিলাম ডক্টরের কাছে। একজন গায়নোকোলজিস্ট দেখালাম। রায়হানের মস্তিষ্ক হঠাৎ করেই কেমন চিলিক দিয়ে উঠল। গায়নোকোলজিস্ট? সে চোখে খুঁজে খুঁজে শুভ্রতাকে আর মেহরাদকে বের করল। শুভ্রতাকে দেখতে বেশ রুগ্নই লাগলো তার কাছে। সর্বপ্রথম মাথায় একটা কথাই আসলো, প্রেগন্যান্ট? তার ফুপি এটা হতে দিল? তাদের তো ভিন্ন প্ল্যান ছিল। প্ল্যান ফ্ল্যাপ যাবে যেমন তেমন শুভ্রতা প্রেগন্যান্ট এটা মাথায় আসতেই ভিতরে কেমন চুরমার হলো সব। চোয়াল শক্ত হলো তীক্ষ্ণ চাহনির মেহরাদকে দেখে গাড়িটির সামনে। রিমা খানও তাকালেন মেহরাদের দিকে।
রায়হানের সাথে দাঁড়িয়ে থেকেই বলল, আমরা ওর গাড়িতে যাব বাসায়। আমরা মানে কি? পিছনে দেখুন। বৃদ্ধা আঙুলের ইশারায় সুব্রতাকে দেখালো গাড়ির। রিমা খান বড়ই নাখুশ হলেন। ছেলেটার সামনে আসলে মেয়েটা যেমন দিন দুনিয়া কিছু বুঝে না এসেছে তার সাথে, কিন্তু এখন আগে আগে গিয়েই ওই গাড়িতে উঠে বসে আছে। তুমি আমার সাথে এসো, আমরা এক গাড়িতেই যাব। আমি ওই গাড়িতে উঠব না। না উঠার হলে না উঠবেন। ওকে ডাকছেন কেন? হোয়াই। বড়ই শান্ত স্থির তার কণ্ঠ। ও আমার সাথে এসেছে, আমার সাথে যাবে না? নোপ। রিমা খানের মুখ অপমানে লাল হলো। কিভাবে মুখের উপর ছুঁড়ে ছুঁড়ে কথা বলে ছেলেটা। এই কারণেই তো এটাকে দেখতে পারে না সে। সে নিজেই গিয়ে রায়হানের গাড়িতে উঠে বসল। ভুলেও ওই ছেলের সাথে যাবে না সে। তাই তো ড্রাইভার যখন নামিয়ে দিয়ে চলে গেল অফিসের জন্য সে বাধা দেয়নি। ভেবেছি রায়হানকে বলে দেবে নিয়ে যেতে। তার এক ফোনে ছেলেটা এসেছেও দৌড়ে। নয়তো একজন মেয়র হয়ে বললেই কি চলে আসতে পারে? উহু, পারে না। কিন্তু ছেলেটা এসেছে। ফুফুকে ভালোবাসে দেখেই তো। আহারে তার ভাতিজাটা। রায়হান আজ গাড়িতে উঠল না। এগিয়ে গেল মেহরাদের দিকে। চোখে মুখে বিতৃষ্ণা, তাচ্ছিল্যতা। মেহরাদ এক ভ্রু উঁচু করে পরখ করল তা। মনে মনে ভাবল, বাবা, এই পীর আউলিয়ার ভাতিজার আবার কি বাকি আছে? রায়হান এগিয়ে এসে একবার ঘাড় কাত করে সুব্রতার দিকে তাকালো। সুব্রতা জমে গেল যেন রায়হানের মুখের চোখের তাচ্ছিল্যতা দেখে। এরকম কেন চাহনি? মেহরাদ আঙুলের তুড়ি বাজালো। নিজের দিকে আঙুল তাক করে বলল, হেয়ার টক টু মি। আমি এখানে, আমার সাথে কথা বল। রায়হান নিজের বস্তিপচা মনোভাব নিয়ে তিরস্কার করে দুর্গন্ধযুক্ত কয়েকটি বাক্য ছুড়ে দিল মেরাদের দিকে। নিজের ভিতরের রাগ ঈর্ষাকে দমাতে না পেরে মুখকে করল হাতিয়ার। বলা হয়, কাপুরুষরা সব সময় তাইই করে। প্রেগনেন্ট? বাবা, সো ফাস্ট। তা বিয়ের আগেই বেডে নিয়েছিলি নাকি বিয়ের পর? এক শক্ত মুঠোর ঘুষি পড়ল রায়হানের চোয়ালে। এক হাতে রায়হানের গলা চেপে ধরল মেহরাদ। চারদিক যেন স্তব্ধ হয়ে গিয়েছে। সুব্রতা চেঁচিয়ে গাড়ি থেকে নেমে আসলো দৌড়ে, আল্লাহ বলে। রিমা খানও তাই। আশেপাশের মানুষজনও জড়ো হতে থাকলো। একটা সুনামধন্য হাসপাতালে তো আর কম মানুষ থাকে না। কি বললি? আবার বল। জানো আর আবার বল বলছি। উদ্ধৃতি চিহ্ন। রিমা খান এসে ওকে আটকাতে চাইল। রায়হান নিজের শক্তিতে নিজেকে ছুটিয়ে নিয়ে মুখের রক্ত মুছে আবারও বলে উঠল, 100 বার বলবো, তুই স্লা করতে পারবি আর আমি বললেই দোষ? দুনিয়া চিনা সামায়, আকাম কুকাম না করেই বিয়ে করে ফেলেছিস? মেহরাদ হুঙ্কার দিয়ে উঠল। ওর দিকে তেড়ে যেতে নিলে রিমা খান আটকাতে চাইল। মেহরাদ গর্জে উঠে বলল, গড শোয়ার, আপনি এসবের মাঝখানে আসলে আমি ভুলে যাব আপনিকে। এই নোংরা কীটটাকে আজ এখানেই পুঁতে দিব। এটার কলিজা কত বড় দেখি। কি হচ্ছে কি? কেন এমন করছো তুমি? নিজের উগ্রতার পরিচয় সব জায়গায় দিতে হবে? ফর গড শেক, আপনি যান আমার চোখের সামনে থেকে। এক্ষুনি যান। উদ্ধৃতি চিহ্ন। রিমা খান কিছুই বুঝতে পারলেন না। কিন্তু রায়হানের শেষ বাক্য শুনে মনে হলো মেহরাদকে খেপেছে ও। তাই বলে কি এখন মারামারি হতে দিবে? ভুল বলেছি কিছু? অপকর্ম না করলে কেউ কিভাবে অন্যের বাগদত্তা জেনেও বিয়ে করে ফেলে? কিভাবে? ক্ষমতা তোর একার আছে, আমার নেই। কাওয়ার্ড। হ্যাঁ, কি বললি? কাওয়ার্ড? মেহরাদ দাঁতে দাঁত চেপে শুনে গেল সব। ক্রোধে তার চোখ মুখ দিয়ে আগুন ঝরছে। ইন করা শার্টের উপরের দুটো বোতাম খুলল, হাতা দুটো ফোল্ড করে গাড়ির ডিকির কাছে এগিয়ে গেল। সুব্রতা তার পিছু পিছু ছুটল। মেহরাদ সবার আগে ওকে গাড়িতে ঢুকিয়ে গাড়ি লক করল। মুখের কাছে আঙুল এনে ইশারায় দেখালো, চুপ, একদম চুপ। সুব্রতার ঠোঁট ভেঙে আসছে কিন্তু কোন শব্দ বের করল না। মিনিটের মধ্যে কি হয়ে গেল এখানে? কে আটকাবে এখন এই পাগল লোকটাকে? মেহরাদ গাড়ির ঢিকি থেকে একটা হকিস্টিক নামিয়ে আনল। রায়হান দাঁড়িয়ে আছে, বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁটের কোণার রক্ত মুছছে। মেহরাদকে হকিস্টিক হাতে দেখে তার কোনো ভাবান্তর হলো না। সে তার ছেলেদের আসতে বলে দিয়েছে। আজ একদম ভালোভাবে শেষ করে যাবে এটাকে। বেশি বড় বড় কথা বলে। মিনিটের মধ্যেই আরও একটা জিপ গাড়ি এসে থামল হাসপাতালের সামনে। উপস্থিত সকলের মধ্যে আতঙ্ক। তবে কেউ এগিয়ে আসছে না কাউকে থামাতে। কেউ বা ভিডিও করতে ব্যস্ত। সুব্রতা এযাত্রায় চেঁচিয়ে কান্না করতে থাকল। লক খোলার চেষ্টা করল। এতগুলো ছেলের সাথে উনি কিভাবে পারবে? তার এই ডাক্তারের কাছে আসাই কাল হয়ে দাঁড়ালো। সে যেখানে যায় সেখানেই সব লণ্ডভণ্ড হয়ে যায়। মেহরাদ ঠোঁট বাঁকিয়ে হাসল। সামনের চুলগুলো পিছনে ঠেলে হকিস্টিক তাক করে বলল, আজ তোদের মেয়ের মেয়ে কত সেটাই দেখব তোদের সামনে। লেটস সি। তারপর হকিস্টিক এর ঠক ঠক শব্দ গ্রাউন্ড ফ্লোরে।
তারপর দুপক্ষের মানুষ এগিয়ে গেল জনের দিকে ক্ষিপ্তভাবে। এরপর চলবে